أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। ক্লাসে ঢুকতে ঢুকতে যদি না আপনারা 5-7 মিনিট খাইলাম তাহলে তো আর বাকি লোক আর কি করবে। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36 ধারা, 36-এর 6, 36-এর 1-6 হচ্ছে যদি আফিম ক্রয় বিক্রয় করে সেক্ষেত্রে তার শাস্তি হবে। 7 ধারা হচ্ছে হিরোইন কোকেন উৎপাদন প্রস্তুত করলে শাস্তি, পরিমাণ হচ্ছে কি ক খ গতে। আর 8 ধারা আফিম কোকেন এইসব যদি ক্রয় বিক্রয় মজুত করে সেক্ষেত্রে তার শাস্তি হবে 8 ধারা হিরোইন কোকেন। 9 ধারা ইয়াবা উৎপাদন প্রস্তুত রূপান্তর করলে শাস্তি। 10 ধারা হচ্ছে ইয়াবা ক্রয় বিক্রয় মজুত সংরক্ষণ করলে তার শাস্তি। 13 ধারা হচ্ছে ফেন্সিডিল উৎপাদন প্রস্তুত রূপান্তর করলে শাস্তি। 14 ধারা ফেন্সিডিল ক্রয় বিক্রয় মজুত সংরক্ষণ করলে শাস্তি। 15 ধারা প্রিকারসর কেমিক্যালস যদি ক্রয় বিক্রয় মজুদ হস্তান্তর রূপান্তর করে সেক্ষেত্রে শাস্তি। 16 ধারা হচ্ছে যে যদি কোনো ধরনের সেবন করে সেই ক্ষেত্রে সেবনের জন্য শাস্তি। 17 ধারা যদি কেউ ক্ষতিকারক মূলকগুলা কোম্পানি যদি না দেয় সেক্ষেত্রে তার শাস্তি। 18 ধারা হচ্ছে গাঁজার গাছ চাষাবাদ রোপণ করা। 19 ধারা হচ্ছে গাঁজা বাং এগুলা ক্রয় বিক্রয় মজুত করা। 21 ধারা হচ্ছে গাঁজা সেবন করা। 22 ধারা হচ্ছে যদি কেউ সাহায্য সহযোগিতা করে গাঁজা সেবন উৎপাদন এসবের বা সহায়তা করলে তার শাস্তি। 23 ধারা বিওয়ারি বা ডিস্টিলারি বা মদের দোকান এইসব যদি কেউ স্থাপন করে উৎপাদন করে। 24 ধারা মদ ক্রয় বিক্রয় বহন করলে শাস্তি। আর 25 ধারা হচ্ছে যদি সেবন করে মদ সেবন করে সেই ক্ষেত্রে তার শাস্তি। 25 ধারা 36-এর 2 যদি দ্বিতীয়বার একই মাদকদ্রব্য অপরাধ ধরে তাহলে তার শাস্তি হবে দ্বিগুণ। তৃতীয়বার যদি অপরাধ ধরে সেক্ষেত্রে তার শাস্তি হবে কমপক্ষে 20 বছর। 4 যদি সে নিজ খরচে মাদকদ্রব্য চিকিৎসা নিতে অস্বীকৃতি করে সেক্ষেত্রে তার শাস্তি। 5 মাতাল অবস্থায় যদি জনসাধারণের শান্তি শৃঙ্খলা নষ্ট করে বিরক্তি করে বা গাড়ি চালায় সেক্ষেত্রে শাস্তি। 6 সরকারি যানবাহনের চালক তার অফিসারের অনুমতি ব্যতীত যদি মাদক সহ হাতে নাতে ধৃত হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। এখন আজকের আলোচনা হচ্ছে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 37 ধারা। 37 ধারা হচ্ছে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি যদি মাদকদ্রব্য উৎপাদনের জন্য কোনো যন্ত্রপাতি ওয়াশ বা অন্য কোনো উপকরণ তার কাছে পাওয়া যায় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 37 ধারা। অর্থাৎ মাদকদ্রব্য উৎপাদনের জন্য যেসব যন্ত্রপাতি দখলে রাখে, এখন যন্ত্রপাতি গুলা কোনগুলা, যেমন ইয়াবা তৈরি করা বা ফেন্সিডিল তৈরি করার এইসব যদি তার যন্ত্রপাতি, যেমন ইয়াবা তৈরি করার যে ফর্মা আছে না, যেটা হচ্ছে মনে যে ইয়াবার সাইজ অনুযায়ী এগুলা রাখে, অথবা ইয়াবা তৈরি করার জন্য মেশিন রাখে, ফেন্সিডিল তৈরি করার জন্য মেশিন রাখে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 37 ধারা। অর্থাৎ যেগুলাই মাদকদ্রব্য হিসেবে পণ্য এইগুলা উৎপাদন করার জন্য যদি কোনো যন্ত্র তার দখলে রাখে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 37 ধারা। তারপর হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 38 ধারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 38 ধারা হচ্ছে গাড়ি বা ঘর ব্যবহার করতে দিলে কোনো ব্যক্তি নিজে যদি
এটার ম্যানেজার হয়, মালিক হয়, সে জানিয়া শুনিয়া বুঝিয়া কোনো জায়গা, কোনো জমি, কোনো যানবাহন, কোনো যন্ত্রপাতি, কোনো সাজ সরঞ্জাম বা কি করলো, টাকা দিল বা ব্যবহার করার অনুমতি দিল, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 38 ধারা। এখন যদি আপনাকে প্রশ্ন করে এই 38 ধারা থেকে যে সেন্টু নামক ব্যক্তি, রহিম নামক, সেন্টু নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে, খ নামক ব্যক্তি ইয়াবা উৎপাদন বা গাঁজা উৎপাদনের জন্য কি করলো, সেন্টু মিয়া তার জায়গা ভাড়া দিল। কি করছে, সেন্টু মিয়া তার জায়গা ভাড়া দিছে, যে আপনি আমার এই জায়গা লিজ নিয়ে এটার মধ্যে আপনি কি করেন, গাঁজা গাছ রোপণ করেন, অথবা ফেন্সিডিল তৈরি করার জন্য গড় ভাড়া দিল, অথবা বিক্রি করার জন্য দোকান কোঠা ভাড়া দিল, অথবা তার এই যে মাদকদ্রব্য আনা নেওয়ার জন্য তার গাড়িটা ব্যবহার করতে দিল, সেই ক্ষেত্রে সেন্টু মিয়ার শাস্তি হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 38 ধারা। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 হইল বেআইনি ভাবে বা হয়রানিমূলক ভাবে তল্লাশি করা। যখন তল্লাশি, আটক, গ্রেফতার করার জন্য ক্ষমতাবান অফিসার যুক্তিসঙ্গত কারণ ব্যতীত হয়রানিমূলক ভাবে তল্লাশি করে বা হয়রানিমূলক ভাবে সম্পত্তি আটক করে, তাহলে তার শাস্তি হবে কততে, 39 ধারায়। এখন এটার জন্য সরকারি কর্মচারী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কত ধারায়, ক্ষমতাপ্রাপ্ত অফিসার 35, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্ষমতাপ্রাপ্ত অফিসার কত ধারায় উল্লেখ আছে, 23 ধারাতে উল্লেখ আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারাতে উল্লেখ আছে পুলিশের সাব ইন্সপেক্টর, বিজিবির ল্যান্স নায়েক, কাস্টমসের সহকারী কমিশনার, কাস্টম সহকারী, আর হচ্ছে কোস্টগার্ডের পেটি অফিসার। এর কোস্টগার্ড নিচে পেটি নয়, অফিসার। এর উপরের তারা কি ক্ষমতাপ্রাপ্ত অফিসার। এখন যদি এই 39 ধারার মধ্যে লিখে আপনাকে প্রশ্ন দেয় যে পুলিশের এএসআই নুরুল ইসলাম, পুলিশের এএসআই নুরুল ইসলাম কোন গৃহ তল্লাশি কালে, মাদকদ্রব্য উদ্ধারের সময় কোন গৃহ তল্লাশি কালে উক্ত স্থানের মালিকের সম্পত্তি আটক করে, সেই ক্ষেত্রে এএসআই নুরুলের অপরাধ কি, তখন কি লিখবেন? প্রশ্নটা আবার বলেন স্যার। এএসআই নুরুল ইসলাম, এএসআই নুরুল ইসলাম রেদওয়ানুল করিমের বাড়িতে মাদকদ্রব্য উদ্ধারের নামে রেদওয়ানুল করিমকে হয়রানি করে এবং তার সম্পত্তি আটক করে, সেই ক্ষেত্রে এএসআই নুরুলের অপরাধ কি? তাহলে এখানে যে প্রথমে দিতে হইব যে এই তল্লাশি করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কারা, 23। তারপরে দিয়ে আসবে হচ্ছে গিয়া এই 29, সরি 39। হ্যাঁ, 39-এ যে সে যে তাকে হয়রানিমূলক ভাবে বা তার উদ্দেশ্য অন্যরা ছিল ওরকম ভাবে তাকে তল্লাশি করছে সে তাহলে মন। আমরা 23 ধারায় পাইলাম হচ্ছে যেহেতু সাব ইন্সপেক্টরের নিচে নয়, অতএব এএসআই নুরুল কি করতে পারে না, তল্লাশি করতে পারে না। অতএব সে কি করছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে রেদওয়ানুল করিমের বাড়িতে তল্লাশি করে
এবং তার সম্পত্তি আটক করে, সেই ক্ষেত্রে নুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39, আর পরে হচ্ছে পুলিশ আইনের 7, 29, 857 বিধি। ঠিক আছে। তবে মূল ধারা হবে মাদকদ্রব্য, যখন মাদকদ্রব্যের কথা উল্লেখ করে দিবে তখন হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 এবং 39। কারণ 23-এ এএসআই নুরুল কি ক্ষমতাপ্রাপ্ত নয়, তারপরেও সে কি করছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে রেদওয়ানুল করিমকে হয়রানি করছে, তার সম্পত্তি আটক করছে। সেই ক্ষেত্রে নুরুল ইসলামের অপরাধ হইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 ধারা। বুঝা গেছে? স্যার এখানে কি 23 দ্বারা লিখতে হবে নাকি শুধু 39 লিখলেই হবে? না, 23 ধারা আগে উল্লেখ করবেন, কারণ যে নুরুল ইসলামের দায়িত্বপ্রাপ্ত কিনা সেটা আপনি খণ্ডাবেন না। এইভাবেই লিখে দিবেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারায় বলা আছে পুলিশের সাব ইন্সপেক্টরের নিচে মাদকদ্রব্য কেউ আটক তল্লাশি করতে পারবে না। অতএব এএসআই নুরুল ইসলাম ওইটা আটক তল্লাশির জন্য ক্ষমতাপ্রাপ্ত নয়। সেই ক্ষেত্রে নুরুল ইসলাম কি করছে, অবৈধ উদ্দেশ্যে রেদওয়ানুল করিমের গৃহে তল্লাশি পরিচালনা করছে। অতএব সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39, পুলিশ আইনের 7, 29, পিআরবি 857 বিধি। তো স্যার বলেন। আর যদি মনে করেন সাব ইন্সপেক্টর তল্লাশিতে গিয়ে হয়রানিমূলক তল্লাশি করছে, তখন আমজাদ মেম্বার মানে এসপির কাছে এটা কমপ্লেন করছে আর কি, ঠিক আছে উনি ক্ষমতাবান, কিন্তু এটা থেকে বাঁচার উপায় কি? সাব ইন্সপেক্টরের এটা থেকে বাঁচতে হলে সে সিসি নিয়ে গেছে, এগুলা তো আসবে এইভাবে। এটা ফৌজদারি কার্যবিধিতে আমি গতকালকে এটা একটা প্রশ্ন তৈরি করছি। ঠিক আছে, হুম, গতকালকে আর কি এই যে প্রশ্নটা করছেন ঠিক এই প্রশ্নটাই আমি আমার নোটের মধ্যে এটা দিছি গতকাল। প্রশ্ন নাম্বার কত, মেবি 48 নাকি 49। তখন আচ্ছা। আপনি যে ক্ষমতাপ্রাপ্ত অফিসার, আপনি কি করছেন, প্রথমে ভারপ্রাপ্ত কর্মকর্তার কমান্ড সার্টিফিকেট নিছেন। নিছেন, হ্যাঁ। উক্ত তল্লাশি পরোয়ানার জন্য আপনি জিডিতে আউট হয়েছেন। পোশাক পরিহিত অবস্থায় চলে গেছে। হ্যাঁ, ঘটনাস্থলে গেছেন, সাক্ষীদের উপস্থিতিতে আপনি কি করছেন, তল্লাশি পরোয়ানা কার্যকর করছেন। তখন হুম, এই সকল আবার এই বিষয় সম্পর্কে এসে আপনি কি করছেন, জিডিতে নোট দিছেন। আপনি উক্ত বিষয়গুলা পুলিশ সুপার নিকট উপস্থাপন করে নিজেকে নির্দোষ দাবি করবেন। এটা ঠিক আছে স্যার, সঠিক। এই যে প্রশ্নটা আপনি করছেন, এই প্রশ্নটা আমি গতকালকে আপনাদের ফৌজদারির নোটেতে আলোচনা করছি, যে আপনি আদালতে গিয়ে একজন কারণ কি করছে, আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি তার বাড়িতে অবৈধভাবে হয়রানিমূলক ভাবে তল্লাশি করছেন, তাকে হয়রানি করছেন। ঠিক আছে, তখন আপনি কিভাবে আদালতে প্রমাণ করবেন যে আপনি নির্দোষ? তখন এইগুলা আপনি উপস্থাপন পাবলিক তো করবেন, স্যার, কমান্ড সার্টিফিকেট, পাবলিক তল্লাশি। পাবলিক তো স্যার এএসআই আর এসআই চিনে না অনেক সময়। হ্যাঁ। তো তো তখন কমপ্লেন দারোগার নামে দিয়ে দিছে আর কি। দিতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন আসলে আপনি যেভাবে বলছেন ওইভাবে লিখতে হবে আর কি। হ্যাঁ, এখন সেটা যেই হোক, কারণ আপনি এসআই, আপনি তো তল্লাশির ক্ষমতা দিতে পারে, ওসি সাহেব আপনাকে দিতে পারে না। তখন হ্যাঁ, সঠিক দিতে পারে। ওসি স্যার যে আপনাকে লিখিত যে আদেশ দিচ্ছে সেই লিখিত আদেশটা উপস্থাপন করবেন। তারপর হচ্ছে সিসি নিবেন, জিডিতে আউট হয়েছেন সেটা নিবেন, ঘটনাস্থলে গেছেন, সাক্ষীদের উপস্থিতিতে আপনি ঘটনাস্থল পরিদর্শন করছেন, মালামাল ফাইলে জব্দ তালিকা করছেন, সেগুলো আপনি কি করবেন, উপস্থাপন করিয়া নিজেকে নির্দোষ দাবি করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 শেষ করলাম, এখন হইল 40 ধারা। 40 ধারা হইল অর্থ যোগান দেওয়া, পৃষ্ঠপোষকতা করা, মদত স্যার করা। 39-এ যে স্যার 39-এ যে ওই যে পিআরবি কত জানি কইলেন, পিআরবি আরো আরো অন্যান্য ধারাগুলো জানি কি কইলেন স্যার এগুলা? পুলিশ আইনের 7, 29, টিআরপি 260। পুলিশ আইনের 7, 29, পিআরবি হচ্ছে 857 বিধি। আর তো হচ্ছে স্যার হয়রান। সেন্টু ভাইকে এটা যদি পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ আনে, সব সময় সেন্টু ভাই মাথায় রাখতে হবে যে 7, 29 দ্বারা পুলিশের শাস্তি, এটা মাথায় রাখবেন যদি পুলিশ উল্লেখ করে। পুলিশের বিরুদ্ধে যাই অভিযোগ হবে বিভাগীয় ব্যবস্থা হবে পুলিশ আইনের 7, 29। 7, 29, পিআরবি 857।
ঠিক আছে, বোঝা গেছে? বুঝছি। হুম। জি স্যার। তারপরে হচ্ছে 40 ধারা। এখন কি করলো, মাদক দ্রব্য অপরাধের সাথে অপরাধ করার জন্য অর্থ দিল, টাকা পয়সা দিল, সাহায্য সহযোগিতা করলো, সেক্ষেত্রে তার শাস্তি হবে কত? 40 ধারা। 40। অর্থ দিল, যোগানদাতা হইল, পৃষ্ঠপোষকতা হইল, মদতদাতা। মদতদাতা কি? পরামর্শ দিল আর কি, তো পরামর্শদাতা। তার শাস্তি হবে 40। তারপর হইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 41 ধারা। মাদকদ্রব্য অপরাধ সংগঠনে প্ররোচনা ইত্যাদির দণ্ড। কি করছে? মাদকদ্রব্য অপরাধে সাহায্য করছে, সহযোগিতা করছে, ষড়যন্ত্র করছে, উদ্যোগ নিছে, চেষ্টা করছে। এখন অপরাধটা স্যার, হোক বা না হোক, আমরা ওই যে নারী শিশুদের 30 পরে আসছি না, ওইটা তো সেম প্ররোচনা এরকম হ্যাঁ ওই 41-এর মতোই। 41-এর মতো, তাই তো? আচ্ছা, ঠিক হুম। আছে। এটা কি? সাহায্য করছে, সহযোগিতা করছে, ষড়যন্ত্র করছে, উদ্যোগ নিছে বা চেষ্টা করে, তাহলে এটা অপরাধটা হোক বা না হোক, তার দণ্ড হবে কততে? 41 ধারাতে। 41। এখন 41-এ কি তার দণ্ডের কথা বলা আছে? দণ্ডের কথা বলা নাই, ঠিক আছে? 41-এ কিন্তু দণ্ডের কথা বলা নাই। এখন আপনি কোন অপরাধের জন্য, এটা হচ্ছে আপনার ওই যে 34 ধারার মতো, তারপরে দণ্ডবিধির 109-এর মতো, যে অপরাধ করতে গেছে সেই অপরাধের সহযোগিতার, অর্থাৎ অপরাধ সংগঠনের যেই শাস্তি, সহযোগীকারীরও কি একই শাস্তি। একই শাস্তি। ঠিক আছে? এখন আপনি যদি দেখা গেছে ইয়াবার জন্য আপনি কি করছেন, তার সহযোগিতা করছেন, তাহলে কততে শাস্তি? ওই 9 ধারাতে, 36-এর 1-এর 9। উৎপাদন প্রস্তুত করছেন, বিক্রয় করলে কি 10। বুঝা গেছে? তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 31 কি, এটা কি শাস্তি নাকি দণ্ডবিধি 34-এর মতো সহযোগী? সহযোগী। সহযোগী। এটা হচ্ছে কি, সহযোগী দুইজনই সমান অপরাধী। তাহলে আমরা 37-এ কি পাইলাম? বলেন, মুখে মুখে বলেন, বলে ক্লিয়ার করেন। 37 হুম। মাদক দ্রব্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ওয়াশের কথা বলা হয়েছে আর কি, উপকরণ যদি পাওয়া যায়। এটা কি করা? নিজের দখলে রাখলে। নেয় নিজের দখলে আর রাখবার 38 দণ্ড আর কি? কি। 38 হলে গিয়েও যানবাহনে ইত্যাদি যদি বাড়ি ব্যবহার করতে বাড়ি দেন। জায়গা জমি কি করছেন, ব্যবহার করার অনুমতি দিছেন। 38। 39। স্যার, ওই আমরা তো জু আইন অবশ্য পড়ি নাই, এখানে তো আসলে বলা বাহুল্য, ওই যে জু আইনও সেম একটা ইয়া পাইছি আর কি, যে জুয়া খেলার জন্য ঘর বাড়ি দেওয়া আর কি। হুম। যখন পাইবেন ওই তখন পাইবেন। হুম। ঠিক আছে, একটা লোক আর একটা মিলাইয়েন না, পরে দেখা যাবে যে পরীক্ষার হলের মধ্যে গিয়া কি করছেন, ঠিক এইরকম আইডিয়া দিছেন। এই জন্য আমরা যখন যেই আইনটা পড়বো, তখন সেই আইনের সাথে আমরা কি রাখবো, মিল রাখবো। তাহলে 37-এ পাইলাম মাদক দ্রব্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি দখলে রাখা। 38 হচ্ছে ঘর বাড়ি ব্যবহার করতে দেওয়া, জায়গা জমি ব্যবহার করতে দেওয়া। তারপরে 39 হচ্ছে কি, অবৈধ তল্লাশি করলে তার শাস্তি। 40 হচ্ছে কোন ধরনের সাহায্য সহযোগিতা, পৃষ্ঠপোষকতা করলে শাস্তি। 41 দ্বারা হচ্ছে প্ররোচনা দিলে, প্ররোচনা দিলে অপরাধ হোক বা না হোক, সেই ক্ষেত্রে শাস্তি হচ্ছে, শাস্তি না, এটা হচ্ছে প্ররোচনার সহায়তা করার জন্য সমানভাবে দোষী হবে। 41। 42 দ্বারা, এখন 41 42 অর্থাৎ মাদকদ্রব্য অপরাধের একটা অপরাধ সংগঠন হয়েছে কিন্তু কোনো শাস্তির বিধান নাই, দেওয়া নাই, তখন কি হবে? এটা কোন ধারার সাথে যায় বলেন? মাদকদ্রব্য 42 দ্বারা এটা কোন ধারার সাথে যায়, কোন আইনের কোন ধারার সাথে যায়? রেজওয়ানুল করিম। বুঝি নাই স্যার, প্রশ্নটা আবার বলেন। 42 দ্বারা, মাদকদ্রব্যের 42 দ্বারা। 109। কিসের ওটা 109? অ্যাকশন হয় জানেন? হ্যাঁ, 109 কি, কিসের 109?
প্রতারণা প্রতারণা প্যানেল কোডের পেনাল কোড 109 এর সাথে কি মাদকদ্রব্য 42 যায়? না না, এটা তো খরচানা না, খরচানা শাস্তির কথা বলছো এখানে। প্রশ্ন বলি আবার বুঝেন, কিসের 42? 1 2 3 4 5 6 কিসের 42? এটা হচ্ছে অস্ত্র আইনের 23 ধারার সাথে যায়। অস্ত্র আইনে যখন কোনো অপরাধের শাস্তির বিধান নাই কিন্তু অপরাধের একটা সংজ্ঞার মধ্যে আপনি পড়ছেন, সেই ক্ষেত্রে অস্ত্র আইনের 23 ধারায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা। ঠিক এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 42 ধারায় কি বলছে, 42-এ রেখে বলছে আপনি একটা অপরাধ করছেন বা যে কোনো একটা বিধান লঙ্ঘন করছেন, এখন এটা মাদকদ্রব্য অপরাধের আপনার বিরুদ্ধে শাস্তির কোনো নির্দিষ্ট উল্লেখ নাই, সেই ক্ষেত্রে 42 ধারায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আর 2-এ বলতেছে কি, যে কোনো আইন প্রয়োগকারী সংস্থারে তার দায়িত্ব পালনে বাধা দিলে, প্রতিবন্ধকতা করলে বা সাহায্য না করলে তার শাস্তি। এখন আপনার কাছে কি করলো, পুলিশ অফিসার সাহায্য চাইলো যে এই মাদক দ্রব্যের আসামি ফালাই যেতেছে, এরা একটু ধরেন, আপনি ধরলেন না অথবা বাধা দিলেন, অথবা কি করলেন, পুলিশ দৌড়ে যেতেছে আসামির পিস পিস, আপনি গিয়ে পুলিশের সামনে দাঁড়াই গেলেন, যাতে কি করলেন, পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কি 42-এর 2। 2 মনে না রাখতে পারলেও 42 দ্বারা বলে দিবেন। তাহলে আমরা 42 ধারাতে কি পাইলাম, 42 আমরা কিভাবে মনে রাখবো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যেখানে কোনো শাস্তির বিধান স্পষ্টভাবে উল্লেখ নাই সেই ক্ষেত্রে, এবং পুলিশ অফিসারের কাজে সাহায্য সহযোগিতা না করলে, বাধা প্রদান করলে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার শাস্তি হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 42 ধারা মোতাবেক। তার এটা এটা কি ওইভাবে হবে নাকি, যদি কোনো মাদকদ্রব্যের আসামিকে যদি আমি অ্যারেস্ট করলাম আর কি, মাদক সহ, যখন নিয়ে যাচ্ছি থানার দিকে, পথের মধ্যে মনে করেন যে ওই যে ওনার কিশোর গ্যাং আর কি, যে মাদকদ্রব্য যে বেচা কিনা করে, ওর দলীয় লোকজন যদি আমার যদি ওই যে ঘেরাও করে যদি ছিনিয়ে নিয়ে যায়, এটা কি যাবে 42-এর 2? এটা 42-এর 2 দিতে পারবেন, এরপর এটা ঘটনার উপর নির্ভর করিয়া, নির্ভর তো করবে, ঠিক আছে, মানে তবে এটা মিললে আপনি কিনা। 42 দ্বারা দিতে পারবেন। এটা যদি শুধু স্পষ্ট তাই মাদকের কথা বলা থাকে সেই ক্ষেত্রে 42 দ্বারাই দিবেন। আবার যদি দেখা যায় যে এই মাদক দ্রব্যের সাথে কি করছে, মারপিট করছে, ঠিক আছে, তাহলে কিন্তু আবার ওই যে আবার দণ্ডবিধিতে চলে যাবে। অর্থাৎ বুঝি নাই দণ্ডবিধি। যদি দেখা যায় যে শুধু আপনারা বলছে যে কি মাদক দ্রব্য আসামি ধরতে গেলে পুলিশ অফিসারকে বাধা প্রদান করে আসামি নিয়ে চলে যায়, এইটুকু বলছে, এটা তো সরকারি কাজে বাধা, বাধা ঠিক আসবে আছে, তখন। এইটুকু বলছে যে মাদক দ্রব্যের আসামি ধরতে গেলে মাদক দ্রব্যের সহযোগীরা পুলিশকে বাধা দিয়ে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে তাদের অপরাধ কি, তাহলে দিবেন 42। আর যদি বলে যে মাদক দ্রব্যের আসামি ধরতে গেলে পুলিশ অফিসারদেরকে মারধর করে মাদক দ্রব্যের আসামি ছিনিয়ে নিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে আপনি ওই দণ্ডবিধিতে চলে যাবেন। 187 দিব আর কি। মারধর করলে তখন আপনার ওই যে 352, তারপরে হচ্ছে 333, ওইগুলাতে তখন চলে যাবে 33, সাথে তৎস দিবেন কি মাদক দ্রব্যের 42। বুঝা গেছে? তারপর হচ্ছে মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ আইনের 43 ধারা, কোম্পানি কর্তৃক মাদক দ্রব্যের অপরাধ করা। অর্থাৎ যদি কোনো কোম্পানির মালিক বা পরিচালক, ম্যানেজার বা সচিব, অফিসার এই আইনের কোনো বিধান লঙ্ঘন করে, তবে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে হচ্ছে কততে, হ্যাঁ, কোম্পানির মালিক পরিচালক বিধান লঙ্ঘন করছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কততে, 43। 43। হ্যাঁ, 43-এ কি ব্যবস্থা নিবে নাকি? 43-এ কি কোনো শাস্তির কথা বলা আছে? না, 43 শাস্তি না, 43 হলো অপরাধ সংগঠন। সে কি করছে, এখন মনে করেন যে ওই যে কোম্পানির কথা বলা আছে না 17-তে, 36-এর হ্যাঁ, 17-তে বলা আছে না যে কি হয়েছে, মূলক দেয় নাই, প্রচারণা দেয় নাই, তার তো অপরাধ হচ্ছে এইগুলাই।
সেই ক্ষেত্রে তার ব্যবস্থা হচ্ছে ওই দ্বারায়, কিন্তু সেটা সে কি, যদি সে প্রমাণ করতে পারে যে সেইটা জানে না বা সে চেষ্টা করছিল তার অজান্তে হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে রেহাই পাবে। ঠিক আছে, আর যদি সেটা প্রমাণ না করতে পারে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা 36-1-17 হবে। তার সাথে কি 42 দেওয়া লাগবে নাকি? কোনটার 42? আমরা তো পড়তেছি এখন 43, কোম্পানি কর্তৃক অপরাধ। না, ওই যে বলা আছে যখন শাস্তির কোনো বিধান নাই। হুম, না বিধান নাই বলতে তো এখানে তো ওই 42 সামনে দিবেন কেন? এটা তো আপনার 43, তো এটা স্পষ্ট কোম্পানির জন্য তো বলেই দিছে, তো আপনি এখানে 42 এটা দিবেন আমরা কেন? ওই যে অফলাইন পড়ে আসছি যে 23 ধারার মতো আর কি, 42 ধারা প্রত্যেকটা এনে মনে করেন যে একটা পাবেন এরকম। মানে এটা তো স্পষ্ট আপনারা বলে আচ্ছা দিছে যে কোম্পানি কর্তৃক অপরাধ। আচ্ছা স্যার, এখানে যে কোম্পানি কর্তৃক এতে স্যার 36-1-17 ধারাতে বলছেন, হুম, 17 তফসিলে তো কোন শ্রেণীর কোন মাদকদ্রব্য দ্বারা 9(1) বা 2 উপাধারা 4 লঙ্ঘন। হুম। 17 কি বোঝালো স্যার, এটা কি বোঝানো হয়েছে? এটা হয়েছে আমরা যখন আপনি 9 ক্লাস করেন পড়ছিলাম, নাই? মাদকদ্রব্য আপনি ক্লাস নিয়ন্ত্রণ, করেন নাই? 9 মাদকদ্রব্য আর 10-এর অ্যালকোহল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9 ধারা আমরা যখন পড়ছিলাম, ওইটার গতে বলা আছে যে এটার ক্ষতিকারক দিকগুলা কি করা, বস্তুর গায়ে লিখে না দেওয়া। মানে ক্ষতিকারক ওই যে 36-4 বলা আছে যে ক্ষতিকারক দিকগুলা উপস্থাপন করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-4। 36-4 বলা আছে যে ক্ষতিকারক দিকগুলা প্যাকেটে না দিলে সেক্ষেত্রে তার শাস্তি, এই শাস্তিটাই হবে হচ্ছে আপনার 43-এ। ঠিক আছে, ওই না সেন্ট্রোমিয়ার যেটা প্রশ্ন ধরছে, ঠিক আছে, ওই যে 36-1-17 যেটা, ওইটা তো আমরা ওই যে এটা হচ্ছে আপনার ওই যে সেবন করা আর কি। সেন্ট্রোমিয়ার এটা ঠিক আছে, সেন্ট্রোমিয়ার ওই যে 36-1-17 যেটা, এটাতে জ্বর কথা বলা আছে এই সেবনের বিষয়। না, 17-র 17 তো ইয়ার কথা, মুডকে নাম না দিলে ওই ধারার তো ঠিক আছে তো। 17, হ্যাঁ 17 হয়েছে মূলক, 17 মূলক না দেওয়া। না, সেন্টুমিয়ার কথা ঠিক নাই, এটা ঠিক আছে, আপনারটা রাইট আছে। ওই যে মুডকের হ্যাঁ, মধ্যে যদি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না ক্ষতিকারক লিখে, এটা এটা না জর্দার দেয়। মধ্যে হ্যাঁ, জর্দার মধ্যে যদি ওই যে ইয়া এগুলা না লিখে, তখন হচ্ছে যে 17 হ্যাঁ 17 মাঝখানে মনে এটার করেন যে, সাথে যায়। হ্যাঁ হুম। ঠিক আছে, এটা ওই যে 17। আর তাহলে 17তে পাইলাম কি আমরা, এটা যদি প্রকাশ না করে, এগুলা যে ক্ষতিকারক দিকগুলো আছে এই ক্ষতিকারক দিকগুলো যদি প্রকাশ না করে তাহলে তার শাস্তি, তাহলে কোম্পানি শর্ত লঙ্ঘন করবে কত দ্বারায়, 43 দ্বারায়। অর্থাৎ যদি সেটা 43 তার দ্বারা। অজান্তে হয় তাহলে সে রেহাই পাবে, আর যদি সে জানিয়া শুনিয়া ভুল প্রমে করে থাকে, লঙ্ঘন করে, সেক্ষেত্রে তার শাস্তি হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-1-17। তারপরে হচ্ছে সপ্তম অধ্যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 44 দ্বারা অপরাধ বিচার, আর কারা অপরাধ বিচার করবে। অর্থাৎ মাদকদ্রব্য অপরাধের বিচার এখতিয়ার সম্পন্ন আদালতে হবে। এটা দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদালত নির্ধারণ করবেন। অর্থাৎ কারা, যদি এখন মহানগর হয় তাহলে মহানগর দায়রা বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে এটা কোন আদালতে বিচার হবে। ঠিক আছে, তাহলে অপরাধের বিচার এগুলা হচ্ছে মাদকদ্রব্য অপরাধের বিচার আদালত নির্ধারণ করবেন কোন আদালতে তার বিচার হবে। তারপরে হচ্ছে 46, মাদকদ্রব্য অপরাধ আমলযোগ্যতা। অর্থাৎ মাদকদ্রব্য অপরাধ কি হবে, আমলযোগ্য হবে। আর মাদকদ্রব্যের 47 দ্বারা জামিন সংক্রান্ত বিধান, অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না, রাষ্ট্র এবং তবে কখন দেওয়া যাবে না, অভিযোগকারী বা রাষ্ট্র না জানে, আর যদি সে দোষী সাব্যস্ত হওয়ার কারণ থাকে সেই ক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে না। এবং নারী, শিশু এবং বিকলাঙ্গ এবং ন্যায় বিচারে যদি বিধান লঙ্ঘন হয় সেই ক্ষেত্রে তাকে কি করা যাবে না, জামিন দেওয়া যাবে না। ন্যায় বিচারে যদি সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই ক্ষেত্রে জামিন দেওয়া যাবে না।
তবে তদন্ত সমাপ্তির পর যদি আদালত কোনো ব্যক্তি অপরাধে জড়িত নয় সেক্ষেত্রে জামিনে মুক্তি দিতে পারেন। তাহলে 47-এ কি বলছে? আসামিরে জামিন দেওয়া যাবে না। কোন কোন কারণে? বাদী জানে না অথবা রাষ্ট্রপক্ষ জানে না, আর সে যদি অপরাধে দোষী হয় এবং যদি ন্যায় বিচারে বিঘ্নতা সৃষ্টি করে সেক্ষেত্রে জামিন দেওয়া যাবে না। তবে যদি তদন্তে সে অপরাধে জড়িত নয় এমনটা হয় সেক্ষেত্রে জামিন দেওয়া যাবে। 47। 48 হয়েছে বিচারের বিশেষ পদ্ধতি। এটার উপরে কিন্তু এমসিকিউ আসে। অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যদি তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 5 বছরের অধিক না হয় সেই ক্ষেত্রে তার বিচার কোন পদ্ধতিতে হবে? বিচার হবে 22 অধ্যায় অনুসারে ফৌজদারি কার্যবিধির 22 অধ্যায়, অর্থাৎ সংক্ষিপ্তভাবে বিচার হবে। এখন দেখা গেল কি, সে যে মাদকদ্রব্য অপরাধ করছে এটার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 5 বছরের বেশি হবে না, সেই ক্ষেত্রে এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে হবে। 48। তারপর 49, বিচার কার্য মুলতবি। বিচার আরম্ভ হইলে একটানা চলবে, তবে আদালত ন্যায় বিচারের স্বার্থে অনধিক 3 কার্য দিবস বিচার মুলতবি রাখতে পারবেন। ন্যায় বিচারের স্বার্থে অনধিক 3 কার্য দিবস মুলতবি রাখতে পারবেন। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা কতদিন মুলতবি রাখা যায়, তাহলে কি দিবেন? 3 কার্য দিবস স্যার। হ্যাঁ, 3 কার্য দিবস মুলতবি রাখা যায়। মুলতবি বলতে কি স্যার স্থগিত? সাময়িক সময় 3 দিনের জন্য বন্ধ রাখা আর কি। তিন দিনের জন্য বন্ধ রাখা, 3 কার্য দিবস। 49। তারপরে হচ্ছে 50 ধারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যদি অন্য কোনো অপরাধ জড়িত হয় তাহলে কি করা যাবে? একসাথে বিচার করা যাবে। যখন দেখা গেল সে মাদকদ্রব্য অপরাধ করতে গিয়া চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, অন্য লোকরে খুন করছে, তাহলে এই খুনের মামলা এবং মাদকের মামলা কি হবে? একসাথে করা যাবে। আইনের সংঘাতে জড়িত শিশু হইলে কথা একটা উল্লেখ থাকে এই আর কি। হুম যদি এটা মাদকদ্রব্য যদি শিশুও যদি অপরাধ করে হুম তখন আইনের সংঘাতে জড়িত শিশু আর কি। হুম আইনের সংঘাতে জড়িত শিশুর বিচার হবে শিশু আইন অনুসারে। শিশু আইন এই জন্য কথাটা বললাম, তখন এটা কি শিশু আইন অনুসারে তো হবে মানলাম। হুম আর অন্যান্য ক্ষেত্রে যদি কেউ যদি চুরি করে, মানে হুম একজন ব্যক্তি বছরের উপরে বা 30 বছর, তখন ওনার কি ওই যে মাদকদ্রব্য আইনের সাথে হবে নাকি? যেমন আমি আপনারা বলি, এই ধারার কার্যক্রমটা একটু বুঝেন, একটু উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝবেন। আমাদের পুলিশ মনে করেন যে মাদকদ্রব্য উদ্ধার করতে গেছে, ঠিক আছে, আপনার কাছে অবৈধ মাদকদ্রব্য আছে, উদ্ধার করতে গেছে। যেমন রংপুরের একটা ঘটনা বলি, রংপুর পীরগাছা থানার ঘটনা। মাদকদ্রব্য উদ্ধার করতে গেলে এএসআই পিয়ারুলকে মাদকদ্রব্য কারবারে কি করছে? চাকু দিয়ে হত্যা করছে, ঠিক আছে। এএসআই পিয়ারুল আমার ব্যাচমেট। রংপুর পীরগাছা থানায় সে কি করছে? মাদক উদ্ধার করতে গেছে। উদ্ধার করতে যাওয়ার পরে তাকে মাদক কারবারি খুন করে ফেলছে। এখন এখানে আরেকটা অপরাধ হয়েছে না কোনটা? এখন এই খুনের বিচার এবং মাদকের বিচার একই সাথে একই আদালতে হবে। এই জন্যই এই 50 ধারাটা বলা আছে যে মাদকদ্রব্য অপরাধের সাথে যদি অন্য কোনো অপরাধ সংগঠিত হয় সেই ক্ষেত্রে এই উক্ত অপরাধগুলোর বিচার একসাথে করা যাবে, অর্থাৎ মাদকদ্রব্য আদালতেই বিচার করা যাবে। ঠিক আছে?
মানে একই আদালতে মাদক দ্রব্যের অপরাধী আবার হচ্ছে কি হত্যা মামলার অপরাধী, দুইটা বিচার হ্যাঁ, এই একসাথে এই হবে। দুইটারই একসাথে করিয়েই তার বিচার চলবে। দুইটারই একসাথে করিয়েই তার বিচার চলমান হবে। তারপরে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 51 ধারা, বিচার সমাপ্তির সময়। তাহলে বিচার কত দিনের ভিতরে মাদকদ্রব্য বিচার শেষ করতে হবে? ট্রাইব্যুনাল মামলার 90। বিচার 90 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করবেন। এই বিচার সমাপ্তির উপরে প্রশ্ন আসতে পারে, একটু মনে রাখবেন। আর হচ্ছে তদন্তের উপরে আসতে পারে। ট্রাইব্যুনাল মামলা প্রাপ্তির পর 90 কার্য দিবসের মধ্যে বিচার শেষ করবেন। এখন যদি না পারেন তাহলে কি করবেন? আরো অতিরিক্ত 30 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করতে পারবেন। এখন কি করছেন? এই 30 কার্য দিবসও পারেন নাই, সেই ক্ষেত্রে আরো 15 কার্য দিবসের সময় পাবেন বিচার শেষ করার জন্য। আর অবশ্যই এই 15 কার্য দিবসের মধ্যে এই বিচার শেষ করতে হবে। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিচার সমাপ্তির মেয়াদ সর্বোচ্চ কতদিন? 90 দিন, 120 দিন, 135 দিন, একটিও না। তাহলে কি লিখবেন? 135। 135 দিন। 135 দিন, এটা মাথায় রাখবেন, সর্বোচ্চ সময়, অর্থাৎ 135 দিনের বেশি যাওয়া যাবে না। 135 কার্য দিবস আর কি। তাহলে আমরা কি লিখে দেবো যে 135 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে? 135 কার্য নাম্বার দিবস, 135 কার্য দিবস। না, যদি ওই যে প্রশ্ন আছে বিচার সমাপ্তির মেয়াদ, হুম, তখন তো ভাঙ্গে ভাঙ্গে লিখতে হবে। হ্যাঁ, ভাঙ্গে ভাঙ্গে লিখতে হবে। প্রথমে 90 দিন, তারপরে 30 দিন, তারপরে আরো 15 দিন, এবং এই 15 দিনের ভিতরে কি করতে হবে? অবশ্যই শেষ করতে হবে। তারপরে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 52 ধারা, অভিযুক্ত শিশুর বিচার। অর্থাৎ যদি কোনো মাদকদ্রব্য অপরাধে শিশু জড়িত হয়, সেক্ষেত্রে তার বিচার হবে কি? শিশু আইন অনুসারে 52। 53 হচ্ছে আপিল। আপিল করবেন রায়ের 30 কার্য দিবসের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। কি করতে হবে? 30 কার্য দিবসের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। আর 54 হচ্ছে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধ তদন্ত অনুসন্ধান বিচার হবে, তদন্ত অনুসন্ধান বিচার নিষ্পত্তি করতে হবে ফৌজদারি আইন অনুসারে। তারপর হচ্ছে 55 ধারা, মাদকদ্রব্য অপরাধ সংগঠনে আইনানুগ অনুমান। যদি কোনো ব্যক্তির নিকট মাদকদ্রব্যের সরঞ্জাম, সেবন, ব্যবহার করা যন্ত্রপাতি পাওয়া যায়, তাহলে আদালত অনুমান করতে পারবেন যে সে এইগুলো অবশ্যই এই কাজটা করতেছিল। কারণ একজন ভালো মানুষ তো ইয়াবার সেবনের যন্ত্রপাতি সাথে রাখবে না, বা হিরোইন সেবনের যন্ত্রপাতি সাথে রাখবে না। তখন কি করবেন? আদালত অনুমান করবেন যে সে এইসব কাজে জড়িত। তারপর হচ্ছে 56 ধারা, ক্যামেরায় গৃহীত ছবি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ করতেছে, আপনি কি করলেন? অডিও, ভিডিও, ছবি এইগুলা ধরলেন, সেটা আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। আর 57 ধারা হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে কি করা যাবে? মাদকদ্রব্যের বিচার করা যাবে। 56টা আবার বলেন। মোবাইল কোর্টের মাধ্যমে 56টা আবার মাদকদ্রব্যের বলেন। বিচার করা যাবে। এই ছিল আজকের মতো। আগামীকালকে ইনশাল্লাহ বাদ বাকি যে 2-4টা ধারা আছে এগুলো পরে আমরা শেষ করে দেব। 56টা বলা যাবে? সময় আছে? 56 হচ্ছে আর 30, সময় তো নাই, মানে ক্যামেরার